This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি একটা এমন তৈরি হয়েছে যাতে এই প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও নিঃসঙ্গ হয়ে পড়ছেন। তার কারণ এবার শোনা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলও নাকি নাম লেখাতে চলেছেন ঋতব্রত শিবিরে। পুরো বীরভূম নেতৃত্বই কার্যত ঋতব্রত শিবিরে চলে যাওয়ার উপক্রম এই মুহূর্তে। সূত্র মারফত যা খবর আমরা পাচ্ছি, যে কারণে আমরা কথা বললাম, কালকের কর্মসমিতির বৈঠকে থাকার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের। আগামীকাল যে কর্মসমিতির বৈঠক, সেই বৈঠকে অনুব্রত মণ্ডলের থাকার সম্ভাবনা প্রবল। কাজল শেখ আজকের বৈঠকে ছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহার আপনারা জানেন আগেই চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। সাধের কেষ্ট এবার নতুন তৃণমূলে আসবেন কিনা সেটা এই মুহূর্তে বড়সড় প্রশ্ন। আমার সঙ্গে বহুবার কথা হয়েছে বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, আমি জানতে চাইব এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ঋতব্রত শিবিরে চলে যাওয়ার যে সম্ভাবনা সেটা কতটা উজ্জ্বল? সূত্র মারফত এখনো পর্যন্ত কি কি আপডেট মিলছে? দেখো, সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি জোরালো এখন। তার কারণ অনুব্রত মণ্ডল যতদূর সম্ভব খুব পরিবর্তন না হলে কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে তাদের যোগদান দিতে পারেন। পাশাপাশি কালকেই কিন্তু জেলা সভাপতিদের নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সেই তালিকায় অনুব্রত মণ্ডলের নাম থাকলেও থাকতে পারে। এবং অনুব্রত মণ্ডল শুধু নয়, কাজল শেখ থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পুরো বীরভূম সেটাই কিন্তু কার্যত এই ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছে বা লিখিয়ে ফেলেছে অলরেডি। এবং যে কথা আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছুবার কথা হয়েছে। এবং কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই বৈঠকে যদি অনুব্রত মণ্ডল আসেন তাহলে আর কোনো বিকল্প, কোনো বিতর্ক থাকবে না। অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে সরাসরি নাম লেখাতে চলেছেন, এখনো পর্যন্ত সূত্রের খবর তাই। ধন্যবাদ সুমন। কেষ্টদার সঙ্গে লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম। তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন? আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। ঋতব্রত ব্যানার্জি তিনি কি বলেছেন আজ শোনালাম, কিন্তু ভোটে হেরে যাওয়ার পর যাকে নিয়ে কথা হচ্ছে অনুব্রত মণ্ডল, তিনি কি বলেছিলেন একটু স্মরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আসুন শুনি। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম, আমি কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম। একটু জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। আজ ভরা ডুবি হলো আইফেক, মিসগাইড করলো আইফেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইফেক। যেমন এবারে আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, তাহলে আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় না। বেশ, শোনালাম আপনাদের সেদিন কি বলেছেন অনুব্রত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। আমি তন্ময়ের সঙ্গে কথা বলতে, তন্ময়, এই মুহূর্তে তাহলে কয়েকটা বিষয় সামনে আসছে। অনুব্রত মণ্ডল তিনি কি বলেছিলেন শোনাচ্ছিলাম, তিনি দলে থাকাকালীন কি বলেছিলেন সেটাও আমাদের মনে আছে। এবং আমাদের সেই স্টেজের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা বললেন, অনুব্রত মণ্ডল একটু হাত নাড়িয়ে রেগে বেরিয়ে গেলেন, সেই বডি ল্যাঙ্গুয়েজও আমরা দেখেছি। এবার কি তাহলে বীরভূমে এই যে কোন দল, কেষ্ট কাজল কোন দল বা ইত্যাদি প্রভৃতি ছিল তৃণমূলের অন্দরে, সেগুলো সরে গিয়ে এবার একটু সুখের আবহাওয়া আসতে চলেছে? কি বলছে সম্ভাবনা সূত্র? সম্ভাবনা বলতে কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলাম। তার ফোন যেদিনই ফোন করি তিনি ফোনে ধরে কথা বলেন। আজকে তিনি যেটা বললেন, তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত, এই মুহূর্তে আর বেশি কোনো কথা বলতে পারবেন না, তার জ্বর এসেছে। এইবার ঋতব্রত অনুগামী যারা রয়েছেন সেই তৃণমূল কংগ্রেস, যারা আগামীকাল যে বৈঠক ডেকেছেন, যে বৈঠকে জেলা কমিটি গঠন হবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলা, মমতা ব্যানার্জি 5-7টা জেলা তৈরি করেছেন, জেলার সংগঠন ঘোষণা করেছেন। কালকে কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল বা ঋতব্রত তৃণমূল তারা কিন্তু গোটা রাজ্যের
সমস্ত জেলার সংগঠন কিভাবে চলবে, কারা জেলা সভাপতি হবেন, সেই সব ঘোষণা করার একটা বড় সড় সম্ভাবনা রয়েছে। কেষ্টমণ্ডল কালকে আসছেন, এইটাই এখনো পর্যন্ত স্থির হয়ে আছে। যদি এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখেন তিনি, তাহলে হয়তো তিনি আগামীকাল আসবেন না। কিন্তু যখন তোমার সঙ্গে আমি ফোনে কথা বলছি, তখনও পর্যন্ত ঠিক হয়ে আছে অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডল তিনি আগামীকাল মানে শনিবার কলকাতায় ঋতব্রতপন্থী তৃণমূলদের বৈঠকে যোগ দেবেন, এবং অবশ্যই যে বৈঠকে তার পাশাপাশি কাজল শেখকেও দেখা যাবে। কেন এই কথা বলছি? বীরভূমে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কালকে মিটিং এ যোগ দিলে মমতা নিঃসঙ্গ হয়ে গেলেন। এমন একটি জেলা যেখানে একজন লিডারও, প্রাক্তন এবং বর্তমান এমপি, এমএলএ, জেলার বিভিন্ন পদাধিকারী কেউই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের সঙ্গে থাকছেন না। এটা কিন্তু কালকে বিকেল 3টেই প্রমাণ হয়ে যাবে যদি কেষ্টমণ্ডল বা অনুব্রত মণ্ডল এসে পৌঁছান। এখনো পর্যন্ত যা ঠিক হয়ে আছে, অনুব্রত মণ্ডল আগামীকাল আসছেন। তিনি কারোর সাথে কথা বলছেন না, জ্বর এসছে এই অজুহাতে। ধন্যবাদ তন্ময়। ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া নেতা নেত্রীদের দায়িত্ব বন্টন। জাতীয় কর্মসমিতির সদস্য হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক পদে স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান, শিউলি সাহা, যুব সভাপতি পদে আনিসুর রহমান বিদেশ, আর কার্যকরী সভাপতি যুব পদে সৌরভ বসু, কার্যকরী যুব মহিলা সভাপতি সাবিনা ইয়াসমিন। ঋত তৃণমূলের ছাত্র সংগঠনের চেয়ারম্যান হলেন কোহিনুর মজুমদার, ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা, সংখ্যালঘু সেলের সভাপতি বাহারুল ইসলাম, কিষাণ ক্ষেত মজুর সংগঠনের মাথায় নিশীথ মালিক, এসটি/এসসি সেলের মাথায় বসছেন আশিস মার্জিত। তৃণমূলের তহবিল তদন্তেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়ল। ইতিমধ্যেই তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে দিয়েছে, আপনারা জানেন। আর এই 3টির মধ্যে শুধুমাত্র একটা অ্যাকাউন্টেই 420 কোটি টাকা রয়েছে, আর সেই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন, সে উত্তরের খোঁজে অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমনটা এখনো পর্যন্ত সূত্রের খবর। এবার তৃণমূলের তহবিল তদন্তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে ইডি। তদন্তে নেমে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। 3টি অ্যাকাউন্টের শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি আছে অভিষেকের। যৌথভাবে সই করার ক্ষমতা ডেরেক ওব্রায়েনের। অপর দুটি অ্যাকাউন্টে রয়েছে 20 কোটি টাকা। এই 3টির মধ্যে একটি অ্যাকাউন্টে কেন 420 কোটি টাকা, এত বেশি অঙ্কের টাকা একটা অ্যাকাউন্টে কেন, সেটা ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের। আর যে অ্যাকাউন্টে 420 কোটি টাকা রয়েছে তার সাইনিং অথরিটি অভিষেক। ইতিমধ্যে তদন্তে 5 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে, তার মধ্যে একটি এভিয়েশন সংস্থার অফিসও রয়েছে। তৃণমূলের তহবিল থেকে 2023 থেকে 2026 পর্যন্ত ওই এভিয়েশন সংস্থায় 160 কোটি টাকা প্রায় পাঠানো হয়েছিল। সেই 160 কোটি টাকায় আবার ওই সংস্থাটি একটি এয়ারক্রাফট এবং একটি চপার কিনেছে, একটা হেলিকপ্টার কিনেছে, যেটার ভাড়া আবার তৃণমূল ওই সংস্থাকেই মেটায়। অর্থাৎ কোথাও একটা মাছের তেলে মাছ ভাজার মতো বিষয় রয়েছে। কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলি, যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করব? কিছুই জানেন না দাবি কুণাল ঘোষের। কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্রের দাবি, ইডির তথ্য সত্যি হলে তদন্ত হোক। কুণাল ঘোষ চাইছেন অভিষেককে টাইট করতে, সেজন্য নানা রকমের কথা বলছেন, কারণ এই অভিষেকের নাম উঠে এসেছে বিমান দুর্নীতি নিয়ে। তো স্বাভাবিকভাবে এই বিমানের টাকা কোথা থেকে, যে বিমান কিভাবে কেনা হয়েছে, অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, তৃণমূলই পাচ্ছে না, অন্যরা তো দূরের কথা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আবারও হাইকোর্টে গিয়েছে কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাও করা হয়েছে। বৃহস্পতিবারই অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি পেয়েছিল মমতা শিবির। একজন বিশেষ অফিসার নিয়োগ করে অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি দেয় হাইকোর্ট। এই যে বাটপাড়ির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। আমি যেটা বলতে পারি, আইনজীবীদের সঙ্গে যে কথা আমার হয়েছে, আমরা আজকে যে রায় হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করছে, যে তহবিল নিয়ে অভিযোগ করছে, তারাও তো 2 মাস আগে তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে গেছে। কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে ওই টাকাটা হজম করে যে থালায় খায় সেই থালায় পটি করে।
এই আবহেই আরও চাপ বাড়ল তৃণমূলের। তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। জয়নগরের তৃণমূল বিধায়ক অভিযোগ করেছিলেন বিধাননগর সাইবার থানায়। সেই প্রেক্ষিতেই পদক্ষেপে রাজ্য পুলিশ। এটা পুরোটা একটা সাজানো প্লটে চলছে। তৃণমূলেরই একটা অংশ যারা ওই অ্যাকাউন্টের টাকায় নিজেরা এমএলএ হয়েছে, তারাও গিয়ে অভিযোগ করবে আর সরকারের পুলিশ গিয়ে বন্ধ করবে। তৃণমূলকে কি করে ডিস্টার্ব করা যায়, বাকিটা কোর্টে তৃণমূল নেতৃত্ব আইনে যেরকম লড়ছেন সেরকম লড়বে। তৃণমূলের যে দলীয় তহবিলের টাকা, যে ফান্ড যে অ্যাকাউন্টগুলিতে রয়েছে, সেগুলি এবার ভালো করে খতিয়ে দেখছে রাজ্য পুলিশ এবং সেই তদন্তের স্বার্থেই নতুন করে আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। অর্থাৎ সব মিলিয়ে তহবিল সংক্রান্ত বিষয়েও তৃণমূল ক্রমশ চাপে পড়ছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদে এবার সবথেকে বড় চমকের নাম বিজেপি। নবাবের জেলায় 2 থেকে 1 লাফে 8 বিধায়কে পৌঁছে গিয়েছে পদ্ম শিবির। হুমায়ুন কবিরের ছেড়ে দেওয়া রেজিনগরে সামনে উপনির্বাচন রয়েছে, আর রেজিনগরে গিয়ে হুমায়ুনের ঘাঁটি দখলে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরটা দেবেন তো? দেবেন, একটা নয় 2টো ব্রিজ দেব। রেজিনগরে পদ্ম ফোটানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। দুহাত ভরে দেব, রেজিনগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। বাংলা দখলের পর আরও অপ্রতিরোধ বিজেপি। ফলতা উপনির্বাচনে জয় এসেছে লক্ষাধিক ভোটে। জামানত খুঁইয়ে তৃণমূল 4র্থ স্থানে। সামনে আরও 2টো উপনির্বাচন, একটি শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা নন্দীগ্রাম, অন্যটি হুমায়ুন কবিরের রেজিনগর। নওদা হাতে রেখে রেজিনগরে হুমায়ুন তার ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করবেন। শুক্রবার মুর্শিদাবাদে একগুচ্ছ কর্মসূচির ফাঁকে রেজিনগর কর্মী সভায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে রেজিনগর জয়ের জন্য ঝাঁপানোর ডাক দেন শুভেন্দু। জুড়ে দেন উন্নয়নের হরেক ডালি। একটা নয় 2টো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে। মুর্শিদাবাদের মানুষকে ডবল বা সোনার বাংলা গড়া যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে, সেগুলো আগে 8টা সিটে করুক না, তারপরে রেজিনগরকে টার্গেট করবে। 2011-তে এই রেজিনগর থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন কবির। তারপর তৃণমূলে যোগ দিয়ে 2013-তে উপনির্বাচনে হেরে যান। এরপর 2016-তে নির্দল প্রার্থী হিসেবে লড়াই দিয়েও জিততে পারেননি। 2026-এ সেই রেজিনগরে 58,876 ভোটে জয়ী হন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। যে হুমায়ুন কিছুদিন আগে রেজিনগরে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে জোড়া এফআইআর হয়। সেই দিকে ইঙ্গিত করে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পাল্টা জবাবও দিয়েছেন হুমায়ুন। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? কে হিন্দু মুসলমান করে সেটা গোটা বাংলা জানে। এই শুভেন্দু অধিকারী বলেনি যে আমি সনাতনীদের ভোটে জিতেছি। মাস দুয়েক আগে যে আসনে 51% বেশি ভোট পেয়ে জিতেছেন হুমায়ুন, সেই রেজিনগর নিয়ে কেন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে বিজেপি অন্দরে, তার ইঙ্গিত গত কয়েকটি ভোটে বিজেপির ভোট বৃদ্ধি এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ফল। 2016-তে বিজেপি মাত্র 6% ভোট পেয়েছিল রেজিনগরে। 2024-এর লোকসভা নির্বাচনে সেই আসনেই 24% ভোট পেয়ে 3 নম্বরে ছিল বিজেপি। আর 26-এর ভোটে সেই রেজিনগরেই তৃণমূলকে 3য় স্থানে ঠেলে বিজেপি উঠে আসে 2 নম্বরে। ভোট শতাংশও বাড়ে। মুর্শিদাবাদ জেলায় 22টি আসনের মধ্যে এবার 8টিতে জিতেছে বিজেপি। 2021-এ ছিল মাত্র 2টি। এই রেজিনগর বিধানসভা কেন্দ্রেই বাড়ি হুমায়ুনের। সেখানেই বাবরির ধাঁচে মসজিদে হাত দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। উপনির্বাচনে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তায় ভরসা করে রেজিনগর কি বিজেপি নগর হতে চলেছে? আলোচনার নতুন মশলা নবাবগড়ে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি 9 বাংলা। এক ভোটে বাংলার রং বদলে ফেলেছে একেবারে পুরোপুরি। গেরুয়া ঝড় বইছে রাজ্যে, আর তার মধ্যে এবার আরেক ভোটের আওয়াজ জোরালো হচ্ছে ক্রমেই। পুরো ভোট আসছে, ফিসফাস আর নয়, বরং জোর গলায় মন্ত্রীরাই জানিয়ে দিচ্ছেন যে বছর শেষেই আরও এক ভোট যুদ্ধের মুখোমুখি হতে চলেছে এ রাজ্য। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। ইঙ্গিত মুখ্যমন্ত্রী আগেই দিয়ে রেখেছেন, সেটাই আরো স্পষ্ট করে দিচ্ছেন মন্ত্রীরা। দুয়ারে এবার পুরো ভোট।
আর বেশি দিন হাতে নেই। দুর্গাপুর বলুন, হাওড়া বলুন, ভোট হয়নি এতদিন ধরে। তাছাড়া মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আজকে তৃণমূল, আমাদের সরকার আসার পর তৃণমূলের কাউন্সিলররা সারা প্যান বেঙ্গল কেউ কাজ করছে না। আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজটা মোটামুটি চালানোর চেষ্টা করি, কিন্তু কাউন্সিলর তো দরকার, তাই জন্য ইলেকশন দরকার। বাংলার আগের ভোট বদলে দিয়েছে সব সমীকরণ। বিধানসভার লড়াইয়ে উল্টে পাল্টে গেছে সরকারটাই। এরপর সামনে আসছে পুরসভা দখলের যুদ্ধ। কলকাতা থেকে হাওড়া কিংবা বিভিন্ন জেলা, যেখানে পুরসভা এখন প্রশাসকের হাতে, সব জায়গাতেই ভোট আসন্ন। মন্ত্রীরা তো রীতিমতন ভোট যুদ্ধের সময় ঘোষণা করে দিচ্ছেন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। পরিবহন মন্ত্রী এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং জানালেন যে যেসব পুরসভায় ভোট অর্থাৎ বোর্ড ভেঙে গেছে সেই সব পৌরসভায় পাবলিক পরিষেবার স্বার্থে ভোট নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে। শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাতে ইতিমধ্যে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, ব্যারাকপুর পুরসভায় চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। সিংহভাগ জেলাতেও একই ছবি, লাটে উঠছে পুরো পরিষেবা। এই অবস্থায় ধীরে চলো নীতি একেবারেই নয়, বরং পুরোযুদ্ধে ঝাঁপাতে তৈরি প্রশাসন। বিজেপিও তৈরি আরও এক রাজনৈতিক লড়াই জিততে। জনতার ভোটের সুনামিতে ভর করে বাংলা জয়ের পর এবার পুরো ভোটেও পদ্ম পতাকা ওড়াতে কোমর কষছে গেরুয়া শিবির। সেই সূত্রে শহরের রং কি এবার গেরুয়া হতে চলেছে? তবে ছন্নছাড়া তৃণমূল আদৌ লড়াই করার জায়গায় পৌঁছতে পারবে কি, এই প্রশ্নটাও ঘুরছে সমান তালে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বদলের বাংলায় আরও একটা বদলের আপডেট আপনাদের দিই। এবার তৃণমূল সরকারের দেওয়া নীল সাদা স্কুল ইউনিফর্ম সরছে। 2022 সালের আগে যে স্কুলের ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মই ফেরাচ্ছে শিক্ষা দপ্তর। স্কুলের ইউনিফর্ম অবশ্য রাজ্য সরকারই দেবে। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন। সুমন, অ্যাকচুয়ালি কি নির্দেশ দেওয়া হয়েছে? মানে তৃণমূল জমানে 2022-এর পর থেকে যে নীল সাদা ইউনিফর্মের কথা বলা হয়েছিল, তার আগের যেরকম নির্দেশ ছিল সেই নির্দেশে ফিরে আসছে? এক্স্যাক্টলি কি নির্দেশ? তবে তুমি জানবে যে আগে নির্দিষ্ট স্কুলের নির্দিষ্ট ইউনিফর্ম থাকতো সরকারি স্কুল হওয়ার পরেও, বা সরকার ঘোষিত স্কুল হওয়ার পরেও। পরবর্তীকালে দেখা যায় যে তৃণমূল আমলে বিশ্ব বাংলার যে লোগো, সেই লোগো বসানো একটা ইউনিফর্ম নীল সাদা, যেটা পূর্বদের দেওয়া হতো। এবার নতুন সরকার স্থির করেছে যে যে স্কুলের 2022 সালের শিক্ষাবর্ষের আগে যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্মই তারা দেবে। সেই অনুযায়ী সেই কটা স্কুলের কি ইউনিফর্ম, কি ফেব্রিক, কি রং, এই সমীক্ষা করে ডেটা কালেকশনের কাজ শুরু হয়েছে। 15 দিনের মধ্যে ডিআইরা রিপোর্ট জমা দেবেন। 2027 শিক্ষাবর্ষ থেকে নির্ধারিত স্কুলের যে নির্ধারিত ইউনিফর্ম ছিল সেটা রাজ্য সরকার প্রোভাইড করবে। পুলিশের জালে ভবানীপুর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সাউ ওরফে ভিকি তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাকেশ। তৃণমূল আমলে বেনিনন্দন স্ট্রিটের এক বাসিন্দাকে অস্ত্র দেখিয়ে বাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার বদলের পর অভিযোগকারী বাড়ি ফেরত চাওয়ায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। 30 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ এই রাকেশের বিরুদ্ধে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বাড়ির মালিক। গা ঢাকা দেয় অভিযুক্ত রাকেশ। দুর্গাপুর থেকে রাকেশকে গ্রেফতার করে পুলিশ।